দেশজুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলা 250 শয্যার হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 9 শিশু ভর্তি আছে। সদর হাসপাতালের পাশাপাশি উপজেলার হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে হামের সংক্রমণ। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অপরদিকে কুষ্টিয়ায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার 250 শয্যা এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 90 জন রোগী ভর্তি হয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 17টি শিশু ভর্তি হয়েছে। শিশু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়েছে রোগীরা। স্বৈরাচার শেখ হাসিনা ইচ্ছে মতো স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নিজেদের একচেটিয়া কৃতিত্ব দেখাতে তারা অন্য সবার অবদান অস্বীকার করে। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেও তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেও জিয়াউর রহমানের অবদানকে খাটো করে শুধু শেখ মুজিবুর রহমানকে মহিয়ান করার অপচেষ্টা করে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস বিকৃত করে নিজেদের মন মতো করে গেছে ফ্যাসিস্ট হাসিনা। যার যা অবদান সেখানে তাদের সম্মান দেওয়া উচিত বলে মনে করেন রিজভী আহমেদ। এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা নিঃসন্দেহে। কিন্তু মওলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল? স্বাধীনতার চূড়ান্ত বাণী মওলানা ভাসানী বললেন, তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে এসেছে, তার দিক থেকে কোনো নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলে নেপেলির কোনো চিঠি প্রসিকিউশন পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ারও কারো নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনি সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ চিঠি পাঠানো হতে পারে বলে মনে করেন তিনি। আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিপ্ট। এর কারণ হচ্ছে যে 46(1) ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন। মশা নিয়ন্ত্রণে শতভাগ সফলতা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তবে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন তিনি। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসছে বর্ষায় জলাবদ্ধতা নিয়ে কোনো সুখবর নেই তার কাছে। বিগত সরকারের সময়ে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাস্তবসম্মত ছিল না বলেও অভিযোগ করেন তিনি। আব্দুস সালাম জানান, ফুটপাত হকার মুক্ত করতে 8টি নৈশ মার্কেট করার পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। দীর্ঘ 1.5 বছর বন্ধের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পুনরায় চালু হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2024 সালের অগস্ট মাস পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছিল। দীর্ঘ 1 বছর 7 মাস এয়ারলাইন্সটি নানা সীমাবদ্ধতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিবহন বন্ধ রেখেছিল। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নানা প্রচেষ্টায় এখন থেকে ফ্লাই দুবাই চট্টগ্রাম দুবাই রুটে প্রতিদিন একটি আগমনী এবং একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সর্বমোট আগমনী ও বহির্গমন মিলিয়ে 14টি আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে।
দেশজুড়ে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজন অন্তত 95% টিকা কভারেজ, যা গত কয়েক বছরে নিশ্চিত করা যায়নি। এরই প্রভাব পড়ছে হাসপাতালে। শুধু গত 24 ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 17 শিশু। শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। পরিস্থিতি সামাল দিতে বাবল সিপ্যাপের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতির চালু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং দেশের সব অঞ্চলেই এখন ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, হামের পরবর্তী ধাপে দেখা দেওয়া নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টের যন্ত্রণা কমাতে আইসিডিডিআরবি উদ্ভাবিত প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে সরকারের চেষ্টার কমতি নেই। শিশু হাসপাতালে আজকে আমরা উন্নত মানের 2টা ভেন্টিলেটর দিয়েছি। ডিএনসিসিতে আমরা মোর দেন 1000-এর মতো আমরা প্রভিশন রেখে নতুন ওয়ার্ড খুলেছি। আইসিইউগুলি সব জায়গায় খোলা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডের একটা আইসিইউ খোলা হয়েছে। শিশু পরিবারে ব্যাপক হারে প্রসারিত করা হয়েছে। সামগ্রিকভাবে আমাদের টোটাল ডাক্তার শ্রেণী একেবারে যান প্রাণ দিয়ে এই মহামারীকে, এই মিজেলসকে মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে 95% টিকাদান জরুরি। কিন্তু গত কয়েক বছরে এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। আর এই সুযোগেই ভাইরাসটি শিশুদের মাঝে সহজেই ছড়িয়ে পড়েছে। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই 2টা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনই স্কুল কার্যক্রম সীমিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে শয্যা সংকট। উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্যবিদরা বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে শিশুদের পুষ্টির মান উন্নয়ন এবং শতভাগ টিকাদান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। সকালে শহরের মজমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা কালক্ষেপণ না করে দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। কর্মসূচিতে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান ও তার বড় মেয়ে তাইবা সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কুষ্টিয়া খুলনা, কুষ্টিয়া পাবনা সড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। জ্বালানি সংকটে কৃষকরা যাতে কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের ভাকুরতা ইউনিয়নে 60 জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মোংলায় ছাত্র ও যুবদলের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে মোংলা সরকারি কলেজ গেট চত্বরে এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোববার ভোরে বিষ পান করা এক রোগীকে ঘিরে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্র ও যুবদলের 7 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আজ সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন ভূঁইয়া এই সমন জারি করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী উল্লেখ করে
কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন। পরে শুনানি শেষে সমন জারি করে আদালত। অন্যদিকে দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে 100 কোটি টাকা মানহানির মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামে মাদক আর চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জানিয়েছেন চট্টগ্রামে নবনিযুক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বিকেলে সিএমপি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সিএমপি সদস্যরা কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ হারানো কুমিল্লার শাহ আলমের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। সংসারে সচ্ছলতা ফেরাতে এক যুগ আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূঁইয়া। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতিও করেছিলেন তিনি। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ তার কর্মস্থলে এসে পড়লে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম। 4 সন্তানের জনক শাহ আলমের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় গ্রাহকের সংখ্যা আরও বেড়েছে। তাই বাড়তি তেল কেনার চেষ্টা করছেন অনেক গ্রাহক। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি এপ্রিল মাসে সংকটের কোনো শঙ্কা নেই। আবির আহমেদের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, এটি এখন নিয়মিত চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন নাকি ভবিষ্যতের শঙ্কা থেকেই বাড়তি মজুত করছেন? যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আমাদের যে এই যে বেশি পরিমাণে তেল নেওয়ার প্রবণতা রয়ে গেছে, মানুষের মধ্যে কাজ করতেছে, এটা আসলে মাথা থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই সংকট আসলে মোকাবিলা করা সম্ভব না। আমার যখন অ্যাভেলেবেল পাই, আমি যখন আজকের আমি হয়তো 36,000 অক্টেন পাবো, মাঝখানে আমি বেশি পেয়েছিলাম, তখন আমি 2-3 দিন র্যান্ডমলি যার যা ডিমান্ড ছিল ওই অনুযায়ীও দিয়েছি। তখনও সিরিয়াল লম্বা সারি। এটা একটা আতঙ্ক থেকে তেল ভবিষ্যতে পাবে না, এই আতঙ্ক থেকে তারা তেল বেশি নিচ্ছে এবং আমার ধারণা মজুদও করতেছে হয়তো বা কিছু কিছু এরকম। বন্ধ পাম্পের সামনেও দীর্ঘ লাইন। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়ে সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল রয়েছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার বাসার সামনে 2টা পাম্প আছে, সেই পাম্প 2টাও বন্ধ। খুব কষ্ট বর্তমানে আর কি। কিন্তু সরকার বলে তেল আছে, কিন্তু তেল কোনো পাম্পে, আমি আইছি সানারপাড় থেকে এই পর্যন্ত একটা পাম্পে কোনো তেল দেয় নাই। এখানে কিছু ফুয়েল মনে হচ্ছে যে আতঙ্কিত হয়ে নিচ্ছে যে কালকে পাবো কিনা, এই সংকট থেকেও অনেকে কালেকশন করছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে মজুদ স্বাভাবিক আছে। এপ্রিলে ডিজেলের কোনো সংকট হবে না। কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এদিকে সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই জানিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুদ প্রবণতার কারণে দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি। এদিকে সংসদ প্রাঙ্গণে জঙ্গি এমপি সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হানজালা। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পর্ক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, দেশে এই মুহূর্তে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট নেই। আমরা
প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। সংসদ অধিবেশনে প্রবেশকালে সংসদ সদস্য সাইদউদ্দিন আহমেদ হানজালাকে জঙ্গি এমপি বলে আখ্যা দেন অজ্ঞাত এক ব্যক্তি। এই ঘটনার তদন্ত করে সংসদে বিচারের দাবি জানান হানজালা। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। এ সময় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য রুমিন ফারহানাও তাকে নিয়ে ওয়াজে করা কটূক্তির বিচারের দাবি জানান। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। এদিকে জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। তবে এই কমিটির বিরোধী দলীয় 3 জন সদস্য এসব অধ্যাদেশের ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, গণভোট সহ আর কোন কোন অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সরকারি দল, আর এ বিষয়ে বিরোধী দলের অবস্থান কি সেটি জানাবেন আমাদের। শাওন, গণভোট সহ আসলে 11টি অধ্যাদেশ কিন্তু বাতিলের সুপারিশ করেছে সরকারের। এই অধ্যাদেশের কারণে বিশেষ কমিটি যে গঠন করা হয়েছিল, এখানে কমিটিতে 13 জন আসলে সদস্য ছিলেন। জয়নুল আবেদিনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছিল এবং 13 জনের মধ্যে আসলে 10 জন ছিল সরকারের পক্ষ থেকে এবং 3 জন ছিল বিরোধী দলের পক্ষ থেকে। এই বিশেষ কমিশন কিন্তু 3 দিন বৈঠক করেন। এই বৈঠকের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে 11টি অধ্যাদেশ তারা বাতিল চেয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেটার মধ্যে কিন্তু গণভোট রয়েছে। এছাড়া গণভোটের পাশাপাশি কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু অধ্যাদেশ বা কমিশন কিন্তু বাতিলের বলা হয়েছে, যেগুলো হলো আমি যদি বলি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ সরকারের পক্ষ থেকে বাতিলের আহ্বান জানানো হয়েছে। তবে বিরোধী দলীয় যে 3 জন সংসদ সদস্য ছিল এই কমিটিতে, তারা যেটা বলেছে যে এইসব অধ্যাদেশ আসলে বাতিল করার মতো না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এইসব অধ্যাদেশ আসলে বাতিল না করে এগুলো আরও যাচাই বাছাই করে এগুলো যেন বিল আকারে আসলে জাতীয় সংসদে তোলা হয়। এছাড়া অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অধ্যাদেশ, বিশেষ করে 16টি অধ্যাদেশ কিন্তু আরও অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে সংসদে তোলার জন্য সুপারিশ করেছে এই বিশেষ কমিটি এবং 98টি অধ্যাদেশ কিন্তু আসলে বিল আকারে উত্থাপিত হওয়ার জন্য সুপারিশ আসলে শেষ পর্যন্ত করা হয়েছে। তবে যে কয়েকটি অধ্যাদেশ নিয়ে আসলে
বিতর্ক রয়েছে সরকার, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, সেইগুলো কিন্তু হয়তো সামনে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো আরও যাচাই বাছাই করে আসলে আবার ফিরে আনা হবে কিনা এই সংসদে উত্থাপনের জন্য, অর্থাৎ বিল আকারে উত্থাপনের জন্য, সে বিষয়টা কিন্তু আসলে অপেক্ষা করতে হবে আমাদের এই বিষয়টাতে। আজকে রাত 9টায় কিন্তু মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে, সেইখানে কিন্তু এই অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জামাতে ইসলামী কিন্তু আপনার জুলাই সনদ নিয়েও কিন্তু এক ধরনের আন্দোলনে যাচ্ছে, সে বিষয়ে আসলে কি ধরনের কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে না কিনা, বা জামাতের যে এখানে যে সংবিধান সংস্কার কমিশনের যে অধিবেশন সেটি ডাকা হবে কিনা, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি যে এই মন্ত্রিসভার বৈঠকে 9টার সময় সংবাদ সম্মেলন করবে মন্ত্রিসভা বৈঠকের শেষে। আমরা সেখানে আসলে আরও অধিকতর তথ্য জানাতে পারবো সেই বৈঠকের শেষে। তো শাওন, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে খবর। জানছিলাম সংসদ অধিবেশনের বিভিন্ন তথ্য। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিকেলে বিইআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। দাম বাড়ার ফলে 12 কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে আগের চেয়ে 387 টাকা বেশি, অর্থাৎ 1728 টাকা খরচ করতে হবে, যা আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। নতুন ঘোষণায় অন্যান্য সিলিন্ডারের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 5.5 কেজি সিলিন্ডার 792 টাকা এবং 15 কেজি সিলিন্ডার 2161 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার 79 টাকা 77 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, গণভোট উপেক্ষা করে বর্তমান সরকারও সে পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটে জনরায় বাস্তবায়নে দাবিতে আগামী 4 এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় জোট। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি শিরোনামে সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। সেমিনারে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকলেও তা থেকে সরে এসেছে, যা জনগণের রায়ের সাথে প্রতারণার শামিল। 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে, এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে, সংবিধান পারমিট করে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল। ডাকসু ভিপি বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে গণভোটের রায় হুবহু বাস্তবায়ন করবে, এমনটাই দেখতে চাই দেশের ছাত্র সমাজ। আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। এদিকে গুলশানে 11 দলীয় জোটের বৈঠক শেষে জোট নেতা বলেন, সরকারি দল সংস্কারকে ধামাচাপা দিয়ে নিজেদের মন মতো সংবিধান সংশোধন করতে চায়। সরকারি দলের মূলত এই প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়, সংস্কারকে ধামাচাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে। পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। আমরা দেশবাসীকে সামনে রেখে জনমত গঠনের কর্মসূচি নেব। এরপরও যদি সরকার জনমত উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আরাফাত ইসলাম,
এনটিভি নিউজ, ঢাকা। যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৬,৬২,৬৫,০০০ টাকা। সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারে তল্লাশি পরিচালনা করেন। এ সময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুজাউদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরা ও বেশ কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। আটককৃত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর শাহবাগে এক মানববন্ধন থেকে উপস্থিত বক্তারা বলেন, সিগারেটের ক্ষতি কমানো ও এর অভ্যাস ত্যাগ করার জন্য যারা চেষ্টা করছেন তাদের ১০ লাখের বেশি সিগারেট সেবন করেন। বর্তমানে ২০০টির বেশি প্রতিষ্ঠান ও ৬০০ চেইন স্টোর রয়েছে, যেখানে ১২,০০০-এর বেশি মানুষ কাজ করেন। বিদ্যমান পরিস্থিতিতে তাদের বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেন বক্তারা। আগামী ২ মাসের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শিশু কিশোরদের খেলার জন্য এলাকাভিত্তিক মাঠগুলোকে উন্মুক্ত রাখতে সব পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। আজকের পর থেকে এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিভাগের কমিটিটা আসলে কতদিনের মধ্যে হবে? ৩ মাসের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আইডিও কমিটি অলরেডি আসা শুরু হয়ে গেছে, আমরা সেগুলো অনুমোদন দিয়ে দিব দ্রুতই। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। বোর্ডের ওপর চাপ বাড়তে থাকায় শনিবার জরুরি সভা ডেকেছে ক্রিকেট বোর্ড। আলোচনায় থাকছে পরিচালকদের পদত্যাগ, প্রিমিয়ার লিগ সহ ঢুকতে থাকা ঢাকার ক্লাব ক্রিকেট সহ বেশ কয়েকটি এজেন্ডা। এছাড়া বিপিএলে ঢাকার ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধানও দ্রুতই করা হবে বলে জানান ইফতেখার রহমান মিঠু। মমিনুর রিপনের রিপোর্ট। বিসিবি পরিচালক থেকে পদত্যাগের তালিকায় যোগ হলেন আরও এক সংগঠক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সবশেষ দায়িত্ব ছাড়লেন লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইয়াসির মোহাম্মদ ফয়সাল। এ নিয়ে এখন পর্যন্ত পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়ালো ৩-এ। একদিকে পরিচালকদের পদত্যাগের হিড়িক, অন্যদিকে প্রিমিয়ার লিগ সহ ঢাকার ক্লাব ক্রিকেট সময়মতো মাঠে না গড়ানোয় চাপ বেড়েই চলেছে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের উপর। এমন পরিস্থিতিতে আগামী শনিবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। ক্রিকেট খেলার জায়গায় অন্য জিনিস, অন্য দুই দিক এটা মেশানো উচিত না। ক্রিকেট খেলা যদি না হয় তখন হবে কি আমাদের সমস্যা হবে হচ্ছে মিডিওকার প্লেয়ারদের সমস্যা হবে, যারা প্রিমিয়ার লিগ, থার্ড ডিভিশন লিগ এইসব খেলে যারা কেরিয়ার বলেন, সংসার বলেন এগুলি চলে। তো সুতরাং আমরা ওই দিকে যদি ক্লাবগুলি দেখে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ইমিডিয়েটলি খেলা চালু করা উচিত। আর ক্রিকেট বোর্ড কিন্তু 100% কালকে যদি হয়, কালকেই আমরা কিন্তু খেলা শুরু। এদিকে পারিশ্রমিক নিয়ে ঝামেলা কাটিয়ে উঠতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টি ভাঙানোর শঙ্কায় পড়ে কিছু ক্রিকেটারের পেমেন্ট হলেও এখনও প্রায় ৩ কোটি টাকা বাকি ঢাকা ক্যাপিটালসের। গেল আসরের পরিস্থিতি অনুযায়ী এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি নাও করতে পারে বিসিবি। আমি যতটুকু শুনেছি গতকালও কিছু পেমেন্ট করেছে এবং ঈদের আগে কিছু পেমেন্ট করে এখন আমাদের হিসাবে প্রায় 2,80,00,000 টাকা। তার মানে তারা প্রায় 1 কোটি টাকা অলরেডি লোকাল প্লেয়ারদের দিয়েছে। এইটা ক্লোজ করলে থার্ড পার্টি অডিটরকে দিয়ে পুরো অডিট করিয়ে এবার আমরা বিপিএলের একটা অ্যাকাউন্টস ক্লোজ করে দিব। করার পরে
আমরা বোর্ড মিটিংয়ে প্রফিট শেয়ারিং বা টিকিটের শেয়ারিং এটা আলাপ করে তখন ওটা ডিসবার্স করব। লো স্কোরিং উইকেটের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে ভালোই করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও স্পোর্টিং উইকেট রাখতে চায় বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।